দীপালি ভীষণই পেটুক প্রকৃতির ছিল। সে কিছুতেই খিদে পেলে চেপে রাখতে পারত না। চোখের সামনে সে যখনই খাবার দেখত তখনই খাবারের উপর সে ঝাঁপিয়ে পড়ত। বিরিয়ানি থেকে শুরু করে চাউমিন, নুডলস, ফিশ ফ্রাই, কবিরাজি, পোলাও, মাংস কিছুই যেন বাদ যায় না। দীপালির শ্বশুরবাড়িতে যা বাজার করা হয় তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ দীপালি সবসময় বেশি বেশি রান্না করে এবং বেঁচে থাকা সমস্ত খাবার নিজেই খেয়ে নেয়। সেই কারণে দীপালির এখন একটা মোটা ভুঁড়ি হতে চলেছে। এমনই একদিন দীপালি যখন টেবিল ভর্তি খাবার দাবার সাজিয়ে খেতে বসে, তখনই তার শাশুড়ি মা সেখানে এসে বলে, এত গিলো না, নিজেকে একবার আয়নায় গিয়ে দেখো, মোটা বেলুনের মতো দেখতে হয়ে গেছো। কদিন পর পেটটা ফেটে যাবে তো। এবার বেশি খাওয়া দাওয়াটা ছেড়ে দাও, গিয়ে এক্সারসাইজ করো, তাহলে শরীর মন দুটোই ভালো থাকবে। যখনই দেখি তখনই খাওয়া আর খাওয়া, এছাড়া আর কোনো কাজ নেই তোমার। এরকম করে বলছেন কেন মা? শীতটা তো ধীরে ধীরে কমে যাচ্ছে। কত ভালো ভালো খাবার আবার সেই পরের বছর শীতকালে উঠবে, তাই একটু ভালো করে খাবো না। সেই জন্যই তো আজকে গরম গরম পোলাও আর মাটন কষা রান্না করেছি, তার সাথে ফিশ ফ্রাই। উফ, এসব খাবার না খেয়ে থাকা যায় নাকি? এই বলে দীপালি এক গাদা পোলাও এবং মাংস মাখিয়ে নিয়ে মুখের মধ্যে ভরে ফেলে। অন্যদিকে রাক্ষসের মতো মুখের মধ্যে দুটো ফিশ ফ্রাই নিয়ে নেয়। বৌমার এরকম অবস্থা দেখে দীপিকা দেবী একেবারে অবাক হয়ে যায়। দীপালির এরকম পেটুক স্বভাবের জন্য তাকে প্রায়ই সবার কাছে কথা শুনতে হয়, যার ফলে দীপালি ধীরে ধীরে বিরক্ত হয়ে ওঠে। তাই সে ঠিক করে তাকে এমন একটা রাস্তা বার করতে হবে যাতে তার খাওয়া দাওয়া কিছুতেই বন্ধ না হয়, সেই সাথে তার খাওয়া দাওয়ার ব্যাপারে কেউ যেন কিছু জানতেও না পারে। এমনই একদিন সন্ধ্যাবেলা দীপালি বিছানায় বসে বসে ফোনে রিল ভিডিও দেখে। এমন সময়, কি সুন্দর ঘরের মধ্যে টাইনি কিচেন বানিয়েছে, তারপর আবার সিক্রেট রুমের মতো কিচেন। কি সুন্দর ছোট্ট মতো কিচেনে ঢুকে রান্নাবান্না করছে আর লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে। হ্যাঁ তাই তো, আমিও যদি আমার ঘরের মধ্যে এরকম একটা সিক্রেট কিচেন বানিয়ে নিই তাহলে কেমন হয়? এভাবেই দীপালির মাথায় সিক্রেট কিচেন বানানোর বুদ্ধি আসে। তার ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর থাকে যেটা বহুদিন ধরেই ব্যবহার করা হয় না, কিন্তু ঘরটা যে তার বেডরুমের অংশ সেটা দেখে বোঝাও যায় না, কারণ সেই ঘরের দরজার রং এবং দেওয়ালের রং পুরো একই রকমের। তাই দীপালি ঠিক করে সে ওই ঘরটাকেই তার সিক্রেট কিচেনে পরিণত করবে। পরের দিনে দীপালি বাজার দোকান করতে শুরু করে দেয়। আমি সন্ধ্যাবেলা এমনিতেই ফুচকা, মোমো, চাউমিন, নুডলস এসব খেতে বেরোই। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি মশলাপাতি, ছোট গ্যাস ওভেন সবকিছুই কিনে নিয়ে চলে আসব। তারপর ওই সিক্রেট রুমে নিজের আলাদা রান্নাঘর বানিয়ে নেব। তাহলে আমি মন ভরে ভালো মন্দ খাবার খেলেও কেউ কিছু বুঝতে পারবে না, আর আমাকে কেউ বকাবকিও করতে পারবে না। যেমনই ভাবা তেমনই কাজ। দীপালি সন্ধ্যাবেলা পেট পুজো করতে বেরিয়ে তার সিক্রেট কিচেনের জন্য নানান রকম দোকান বাজার করে নিয়ে আসে। লুকিয়ে লুকিয়ে সে তার বেডরুমের ঘরের মধ্যে ঢুকে পড়ে। প্রথমে সেই ঘরটা ভালো করে সে পরিষ্কার করে এবং সেখানেই নিজের সিক্রেট কিচেন বানায়। তাদের গাড়ির গ্যারেজে একটা পুরানো ছোট ফ্রিজ পড়ে থাকে। দীপালি সেটাও লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে আসে। বেডরুমে এরকম সিক্রেট কিচেন তৈরি করার পর দীপালির মন আনন্দে নেচে ওঠে। উফ, আমার গুপ্ত রান্নাঘর দেখতে কি দারুণ লাগছে, আমাদের আসল রান্নাঘরের থেকে অনেক ভালো। এবার আমাকে আর কেউ খাওয়া দাওয়া থেকে আটকাতে পারবে না। এভাবে দীপালির যখনই কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করে তখনই সে চুপচাপ নিজের সিক্রেট রান্নাঘরে ঢুকে পড়ে আর পছন্দ মতো ভালো মন্দ খাবার দাবার রান্না করে খেয়ে নেয়। কিন্তু দীপালির এরকম ব্যবহারে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে যায়। কি ব্যাপার, সকালবেলা ঘুম থেকে ওঠার পর বৌমা তো খিদে জ্বালায় থাকতেই পারতো না, ছটফট করতো। রান্নাঘরে গিয়ে লুচি, পরোটা, আলুর দম, তরকারি সবই রান্না বান্না শুরু করে দিত। কিন্তু আজকে 11টা বেজে গেল, বৌমা এখনো রান্না বান্না তো দূরের কথা, ব্রেকফাস্ট তৈরি করলো না কেন?
এই বলে শাশুড়ি মা বৌমার ঘরে যায়, কিন্তু দীপালি তখন নিজের সিক্রেট রান্নাঘরে কানে হেডফোন লাগিয়ে 100টা লুচি এবং আলুর দম রান্না করতে ব্যস্ত থাকে। রান্না বান্নার ধোয়া ঘরের কোণার একটা ছোট গর্ত দিয়ে বাইরে বেরিয়ে যায়। দীপালির শাশুড়ি মা তাকে হাজারবার ডাকলেও সে কিছু শুনতে পায় না। ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলুর দম, দমাদম মস্ত কালান্দার। ফুলকো লুচি আলুর দম পেটের আন্দার, দম দমাদম মস্ত কালান্দার। বৌমা কোথায় গেলে? বেলা 11টা বেজে গেল, কিছু খেতে দেবে না নাকি? সেই কখন থেকে ডাকছি, তোমার কানে কি আমার আওয়াজ যাচ্ছে না? ও বৌমা, কোথায় গেলে গো? আমার খুব খিদে পেয়েছে। ধ্যাৎ, এতবার ডাকছি তবুও শুনতে পায় না, কি জানি কোথায় গেল। নিশ্চয়ই বাইরে কোথাও ভালো মন্দ খাবারের সন্ধান পেয়েছে, তাই গন্ধে গন্ধে সেখানে চলে গেছে। যা পেটুক, বেলা 11টা বাজে, এখনো পর্যন্ত খাবার ছাড়াও থাকতে পারবে নাকি? এভাবেই দীপিকা দেবী বৌমার খোঁজ করতে করতে ড্রয়িং রুমে চলে যায়, কিন্তু সে কোথাও বৌমাকে খুঁজে পায় না। তাই সে বিরক্ত হয়ে সোফার উপর বসে পড়ে। অন্যদিকে দীপালি সিক্রেট কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টপাটপ লুচি এবং আলুর দম সাবর করে দেয়। হাত মুখ ধুয়ে সে ঢেকুর তুলতে তুলতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বৌমাকে এরকম ঘর থেকে বাইরে বেরোতে দেখে শাশুড়ি মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। এ কি বৌমা, তোমার বেডরুমে গিয়ে আমি তোমাকে কতবার ডাকলাম, কিন্তু তুমি কোথায় ছিলে? তুমি তো ঘরে ছিলে না, কি ব্যাপার বলো তো? তুমি কি মিস্টার ইন্ডিয়া হয়ে গেছো নাকি? আমি অতবার ডাকলাম, কিন্তু ঘরে তো তোমাকে কোথাও পেলাম না। এখন তুমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসছো। দেখি দেখি, তোমার মুখে কি লেগে আছে, দেখি। শাশুড়ি মা এই কথা বললে দীপালি একটু ভয় পেয়ে যায়, কারণ তার সিক্রেট কিচেনের কথা যদি শাশুড়ি মা জানতে পারে তাহলে ভয়ানক বিপদ হতে পারে। না না মা, আসলে আমার বক্স খাটের তলায় খুব নোংরা হয়েছিল, সেই জন্য আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে খাটের তলাটা পরিষ্কার করছিলাম, তাই আপনি আমাকে দেখতে পাননি, আর আমিও কিছু শুনতে পাইনি। খাটের তলা পরিষ্কার করার পর আমার আবার খুব খিদে পেয়েছিল, তাই আমি আলমারি থেকে চিপস বার করে খেয়ে নিয়েছি। সেই চিপসটাই মুখে লেগে আছে, বুঝলেন? ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু আজকে বেলা 11টা বেজে গেল, অন্যদিন তো তোমার 11 বার খাওয়া হয়ে যায় এর মধ্যে, কিন্তু আজকে তুমি এখনো রান্না বান্না করলে না কেন? আমাকে কি রান্না করে খেতে দেওয়ার ইচ্ছা নেই? না মা, এখন আমি শুধরে যাওয়ার চেষ্টা করছি, কারণ সত্যিই তো দিন দিন আমি প্যারাসুটের মতো ফুলে যাচ্ছি, তাই এবার খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আমি ডায়েট করব ঠিক করেছি। দীপালির এরকম পরিবর্তনমূলক কথা শুনি তার শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায়, কারণ পেটুক বৌমার এত তাড়াতাড়ি পরিবর্তন হওয়া মোটেই সম্ভব নয়। কিন্তু দীপিকা দেবী ব্যাপারটা বুঝতে পারে না। এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা দীপালি তার সিক্রেট রান্নাঘরে যায় এবং সেখানে 200 প্যাকেট ম্যাগি রান্না করে। ম্যাগি বানানো হয়ে গেলে সে নিজের সিক্রেট কিচেন থেকে লুকিয়ে লুকিয়ে বেডরুমে চলে আসে। তার হাতে থাকে পাহাড় সমান উঁচু উঁচু বাটি ভর্তি ম্যাগি। সে বিছানার উপর বসে ম্যাগি, ডিম, সস একেবারে হাওয়াইতার মতো খেতে থাকে, কিন্তু সে বুঝতে পারে না আজকে তার কপালে দুঃখ লেখা আছে, কারণ কিছুক্ষণের মধ্যেই তার স্বামী রমিন ঘরে এসে তাকে এরকম রাক্ষসের মতো ম্যাগি খেতে দেখে নেয়। কি অবস্থা! মা আমাকে বলেছিল যে আমার বউ ডায়েট করছে বলে নাকি মায়ের চিন্তা হয়ে গেছে, কিন্তু এই দেখো ডায়েটের অবস্থা। বেশি বেশি করে চিজ দিয়ে, ডিম দিয়ে ম্যাগি খাচ্ছে। আমাদের ঘরের মধ্যে যে একটা ছোট্ট ঘর আছে সেটা আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে দেওয়ালের রঙের সাথে এমনভাবে মিশে গেছে যে বোঝাই তো যায় না। আর ওই ঘর থেকে আমার বউ ম্যাগি বার করে নিয়ে আসছে, কিছু একটা তো ব্যাপার আছে নিশ্চয়ই। এই বলে রমেন চুপি চুপি রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে সে দেখে যে তার বয়স্ক মা বৌমার জন্য ওটস বানাচ্ছে, যা দেখে রমেন বলে, মা, তোমার বৌমার জন্য কিছু বানাতে হবে না, কারণ তোমার বৌমা মনে হয় ডায়েট করা ছেড়ে দিয়েছে। কি সব ফালতু বলছিস? আমাকে বৌমা বলেছে ও রাত্রিবেলা ওটস আপেল খাবে, তাই তাড়াতাড়ি করে বানিয়ে দিই। মেয়েটা এমনিতেই অনেক দিন ধরে ডায়েট করছে, কিন্তু এখনো রোগা হচ্ছে না, তাই জন্য মেয়েটার মন সবসময় খারাপ হয়ে থাকে। দীপিকা এই কথা বললে রমেন তার বউয়ের সিক্রেট কিচেন থেকে বেরিয়ে বিছানার উপর বসে ম্যাগি খাওয়ার ভিডিও তার মাকে দেখিয়ে দেয়। বৌমার এরকম অবস্থা দেখে শাশুড়ি মা আকাশ থেকে পড়ে।
সে রাগের চোটে তেলে বেগুনে জ্বলতে থাকে। অন্যদিকে দীপালির ম্যাগি খাওয়ার পরেও পেট ভরেনি, তাই সে ঠিক করে এবার সে সিক্রেট কিচেনে গিয়ে গরম গরম এগরোল এবং চাউমিন বানাবে। সে যখন সিক্রেট কিচেনে গিয়ে রান্নাবান্না শুরু করে তখনই রমেন তার মাকে নিজেদের ঘরে নিয়ে যায়। তোমার বৌমা এখন ঘরে নেই, নিশ্চয়ই ওই গুপ্ত ঘরটায় আবার কিছু খাওয়া দাওয়া করতে ঢুকেছে, সেই কারণেই রোগা হচ্ছে না, দিন দিন আরও ফুলে যাচ্ছে। আর আমরা ভাবছি হয়তো অন্য কোনো ব্যাপার হয়েছে। চল তো দেখি গিয়ে ব্যাপারটা কি। এই বলে তারা দুজনেই সিক্রেট রুমের দরজা ঠেলে দিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে। দীপালি তাদেরকে চোখের সামনে দেখে একেবারে ভূত দেখার মতো করতে শুরু করে, কারণ সে একেবারেই সেখানে তার শাশুড়ি মেয়ে এবং স্বামীকে প্রত্যাশা করতে পারেনি। রমেনের যেহেতু সেদিন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, তাই সেদিন সে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। তা না হলে হয়তো কখনোই দীপালির সিক্রেট কিচেনের কথা তার সামনে আসতো না। আপনারা এখানে কি করছেন? তোমার ডায়েট করার রহস্য জানতে এসেছি। এখন বুঝতে পারছি তুমি এই কারণে বাড়িতে রান্না বান্না করা ছেড়ে দিয়েছো, কারণ তুমি তো ঘরের মধ্যেই নিজের সিক্রেট রান্নাঘর বানিয়ে নিয়েছো। বাহ, খুব ভালো বৌমা, খুব ভালো। তোমার থেকে আমি এটা সত্যিই প্রত্যাশা করতে পারিনি। সিক্রেট রান্নাঘরে বোঝাই করা দামি দামি খাবার, গ্যাস ওভেন, ছোট ফ্রিজ, এলাহি ব্যবস্থাপনা দেখে তারা একেবারে অবাক হয়ে যায়। বাড়ির মধ্যে যে সবার আড়ালে বৌমা এরকম একটা কাণ্ড ঘটাতে পারে সেটা তারা কখনোই কল্পনা করতে পারে না। অন্যদিকে দীপালিও ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, তাই সে তার স্বামী এবং শাশুড়ি মাকে কথা দেয় সে আর কখনোই পেটুকের মতো খাওয়া দাওয়া করবে না। সে সত্যি এবার ডায়েট করবে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। রেখা এবং মধু দুই বোন তাদের বড় দাদা বাবাইয়ের সঙ্গে বাস করত। তাদের বাবা মা ছিল না। দুর্ভাগ্যবশত তাদের বাবা মা একই সঙ্গে একটা দুর্ঘটনার ফলে মারা গিয়েছিল। তারপর থেকে ছোট ছোট দুই বোনের দায়িত্ব বাবাইয়ের উপর এসে পড়েছিল। বাবাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। তার দুই বোন যমজ ছিল। তাদের বয়স এখন 14 বছর। রেখা এবং মধু দুই বোন যমজ হলেও তারা দেখতে আলাদা ছিল এবং তাদের গায়ের রঙের মধ্যে অনেক পার্থক্য ছিল। রেখা যেখানে দেখতে খুবই কালো ছিল, সেখানে মধু খুবই ফর্সা ও সুন্দর ছিল। বাবাই তার কালো বোন রেখাকে পছন্দ করত না, কারণ সে কালো মানুষদের ঘৃণা করত। অন্যদিকে মধু দেখতে খুবই সুন্দর ও ফর্সা হওয়ায় মধুকে তার দাদা খুবই ভালোবাসত। একদিন, মধু এদিকে আই, এই দেখ আমি তোর জন্য অনেকগুলো নতুন নতুন জামা কিনে এনেছি। আর এক সপ্তাহ পর ভাইফোঁটা, তো তাই এই ভাইফোঁটাতে আমি এই জামাগুলো তোকে গিফট করব। দেখ তো এই জামাগুলো তোর পছন্দ হয়েছে কিনা। মধু খুবই খুশি হয়ে দাদার কাছে দৌড়ে আসে এবং জামাগুলো দেখতে থাকে। ততক্ষণে সেখানে রেখাও চলে আসে। রেখা তার দাদার হাত ধরে বলে, দাদা ও দাদা, তুমি আমার জন্য ভাইফোঁটা জামা কিনে আনোনি? আমার ভাইফোঁটার জামা কোনটা বলো না। বাবাই খুবই রেগে যায় এবং রেখাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? তুই জানিস না তোকে দেখলে ঘৃণা হয়? পুরো মুডটাই নষ্ট করে দিলি। মধু, তুই জামাগুলো দেখ, আমি সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে আসি। এই কালির জন্য জীবনে শান্তি নেই, দিন দিনের সাহস অনেক বেড়ে যাচ্ছে। এই বলে বাবাই তাড়াতাড়ি করে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেয়। রেখা ভয়ে চুপ করে দাঁড়িয়েছিল। আরে তুই ভাবলি কি করে আমি তোর জন্য জামা কিনে আনবো? তোর মতো কালো বোন পেয়েছি, এটাই আমার দুর্ভাগ্যের বিষয়। আমার তোকে নিজের বোন ভাবতেই ইচ্ছা করে না। আমার একটাই বোন, সেটা হলো শুধু মধু। মধুর পুরানো জামাগুলো তুই নিয়ে নিবি। আর সবচেয়ে বড় কথা হলো এই ভাই ফোঁটাতে তোর নতুন জামা কেন লাগবে? আমি তোর ওই কালো হাত দিয়ে নিজের কপালে ফোঁটা নেব না, বুঝেছিস? তোর মতো বোনের হাতের ভাই ফোঁটার আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধুমাত্র মধুর কাছ থেকেই ফোঁটা নেব। দাদা, এই জামাগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু দাদা এবার ভাইফোঁটাতে শুধু জামা আর জুতো কিনে দিলে হবে না, কিন্তু আমাকে এবার একটা বড় গিফট কিনে দিতে হবে। হ্যাঁ, তুই বল না তোর কি চাই। তোর যা লাগবে আমি সেটাই এনে দেব। বাবা মা যাওয়ার পর থেকে আমি কি তোর কোনো কথা অমান্য করেছি? আমি ছাড়া তোর কে বাসে বলতো? আমাকে এবার ভাইফোঁটার দিন আইফোন কিনে দিতে হবে। আমার কয়েকটা বন্ধুর আইফোন আছে, আমারও আইফোন চাই। আইফোন? ওরে বাবা, ও তো অনেক টাকার ব্যাপার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার বোন যখন আইফোন চেয়েছে তখন আমি অবশ্যই কিনে দেব। রেখা এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। দাদা, কালীকে দেখো, কালী নিজেকে হয়তো মহারানী মনে করে, তাই এ ভেবেছিল তুমি হয়তো এর জন্য জামা কিনে নিয়ে আসবে, কিন্তু এ জানে না এ আমাদের বাড়ির কাজের মেয়েরও যোগ্য না।
তো লজ্জা করে না? এরকম কালো হয়ে জন্মেছিস, নিজের মুখ আয়নায় দেখেছিস কখনো? ছাড়, তুই মাথা ঠান্ডা কর। আর এই যে কালি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমিরের কান্না কাঁদছিস কেন? চল যা, আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আয়, আমার খুব জোরে খিদে পেয়েছে। এই কথা শুনে রেখা রান্নাঘরে চলে যায় এবং সে সবার জন্য রান্না করতে শুরু করে। বাবা মা মারা যাওয়ার পর থেকে রেখা একাই সংসারের সব কাজকর্ম এবং রান্না বান্না করত। সে পড়াশোনার পাশাপাশি সংসারের কাজকর্ম সবকিছু একসঙ্গেই মেনটেন করত। কিরে, আর কতক্ষণ লাগবে তোর রান্না করতে? না খাইয়ে তো আমাদের এবার মেরেই ফেলবি দেখছি। এই তো বোন, হয়ে গেছে, এই নে তোদের দুজনের খাবার। এই, তোর কালো মুখ থেকে আমাকে বোন বলে ডাকবি না বলে দিলাম, আমার খাবার ঠিকঠাক হজম হবে না তাহলে। রেখা কিছু না বলে রান্নাঘর থেকে তার নিজের জন্য খাবার আনতে চলে যায়। কালি আমাদের সঙ্গে খাবার খাবে নাকি মধু? কালের মুখ দেখলেই আমার তো ঘৃণা করে। আমি ওর মুখ দেখতে দেখতে খাবার খেতে পারবো না, আমার বমি হয়ে যাবে। আরে দাদা, আমি থাকতে তুমি কেন চিন্তা করছো বলো তো? ও খাবার নিয়ে আসুক না, তারপর দেখো আমি কি করি। রেখা রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে চেয়ারে বসতে যাবে কি তখনই মধু রেখার পায়ে পা বাঁধিয়ে দিয়ে তাকে ফেলে দেয়। রেখা পড়ে যাওয়ায় তার খাবারও মেঝেতে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। যা, আমার খাবার তো পড়ে গেল, এবার আমি কি খাবো? আর তো খাবারও নেই। কোনো কাজ তো ঠিক করে করতে পারিস না তুই। তুই খাবার ফেলেছিস, এটা তোর দোষ, আমাদের দোষ না। আর একদিন খাবার না খেলে তুই মরেও যাবি না। আর তাছাড়া খাবার না খেয়ে যদি মরে যেতিস তাহলে তো ভালোই হতো, আমি বেঁচেই যেতাম। ঠিক আছে, যা এবার এখান থেকে, আমাদের খেতে দে। রেখা তার দাদার কথা শুনে খুব কষ্ট পায় এবং সে চোখে জল ফেলতে ফেলতে তার ঘরে চলে যায়। সে তার ঘরে গিয়ে তার বাবা মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। পরের দিন সকালবেলা, দাদা আমাকে 1000 টাকা দাও, আমি ভাই ফোটাতে তোমার জন্য একটা গিফট কিনবো। আমি তো তোমার বোন, আর এখন বোনেরাও ভাইদের দাদাদের গিফট দেয়। আমি তো এখন টাকা ইনকাম করি না, তাই তোমার কাছ থেকে আমাকে টাকা চাইতে হচ্ছে। আমার পাকা বুড়ি একদম, তুই আমাকে উপহার দিবি তাহলে? তুই তো দেখছি ভালোই বড় হয়ে গেছিস, এবার তো তোর বিয়ে দিতে হবে। এই নে 1000 টাকা, আর হ্যাঁ, এই 100 টাকা রাখ, স্কুলে গিয়ে কিছু খেয়ে নিবি, কেমন? দাদা আমাকেও টাকা দাও, আমিও স্কুলে গিয়ে কিছু কিনে খাবো। তুই যে কেন আমার সামনে চলে আসিস বারবার আমি বুঝতে পারি না। তোর মতো কালো বোনের পেছনে আমি ফালতু একটা টাকাও খরচ করতে পারবো না, যা এখান থেকে। দাদা খাবারের টাকা না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু আমাকে বাস ভাড়াটা দাও অন্তত। আমার কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে, বাসে করে আমি কি করে স্কুলে যাব? তুই কিভাবে স্কুলে যাবি সেটা তোর ব্যাপার, পায়ে হেঁটে হেঁটে স্কুলে যাবি। মধুর জন্য আইফোন কিনতে হবে, ওকে আমি ভাই ফোটাতে ফোনটা গিফট করব। আর আমার কাছে টাকা শর্টও আছে, তাই এখন ফালতু ফালতু টাকা খরচ করতে পারবো না আমি। আর মধু বোন, তোকে রোজ ভিড় বাসে করে স্কুলে যেতে হয় তাই না? আজ থেকে আমি আমার বাইকে করে তোকে রোজ স্কুলে রেখে আসবো, কেমন? এই কথা শুনে মধু খুবই খুশি হয়। ইয়ে, আমি বাইকে করে স্কুলে যাব তাহলে? দাঁড়াও দাদা, আমি আমার ব্যাগটা নিয়ে আসি। দাদা তুমি তো মধুকে ছাড়তে স্কুলেই যাবে, তাহলে আমাকেও নিয়ে চলো না। বাইকে করে গেলে তো বাস ভাড়া খরচ হবে না, আর অত দূর স্কুলে আমি কি করে হেঁটে যাব বলো? আমি তো এর আগে কখনো অত দূরে স্কুলে হেঁটে হেঁটে যাইনি। কি, তোর মতো কালো অপয়া মেয়েকে আমি বাইকে বসাবো? তুই ভাবলি কি করে? তোর গায়ের রং কালো, আর কালো হলো অশুভ রঙের প্রতীক। কোনো ঠিক নেই বাবা, তোকে বসালে হয়তো আমার অ্যাক্সিডেন্টও হতে পারে, তখন কি হবে? হেঁটে যেতে পারলে স্কুলে যান, না হলে যেতে হবে না। এই বলে বাবাই মধুকে তার বাইকে বসিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রেখা কাঁদতে কাঁদতে স্কুলের দিকে হাঁটা শুরু করে। তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটাই ছিল। স্কুলে পৌঁছাতে পৌঁছাতে তার 2 ঘন্টা সময় লেগে যায়। স্কুলের ম্যাডাম তাকে খুব বকাবকি করতে শুরু করে। এখন কটা বাজে দেখেছিস? তোর কি এখন স্কুলে আসার সময় হলো? তুই এই স্কুলের স্টুডেন্ট নাকি টিচার? টিচাররাও তো সময় মতো স্কুলে আসে। তোদের ক্লাস শুরু হয় 11টা থেকে, আর এখন বাজে 1টা। কোথায় ছিলিস তুই এতক্ষণ? তুই কি স্কুলটাকে কলেজ ভেবে ফেলেছিস? ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, স্কুল থেকে আমার বাড়ি অনেক দূরে। আমি আজকে হেঁটে হেঁটে স্কুলে এসেছি, আর তাই জন্য স্কুলে আসতে আমার দেরি হয়ে গেছে। মিথ্যা কথা বলবি না একদম। তোর বাড়ি কত দূরে সেটা আমি জানি, আর তুই এত দূর থেকে হেঁটে এসেছিস সেটা আমাকে বিশ্বাস করতে হবে। তোর বোন তাহলে সময় মতো স্কুলে কি করে এলো? তুই কি ভেবেছিস যে কোনো একটা গল্প স্কুলে বানিয়ে বলে দেব, আর ম্যাডাম তো কিছু ধরতেই পারবেন না? ম্যাডাম আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। না, আমি তোর কোনো কথা শুনবো না। আজকে সারাদিন তুই ক্লাসের বাইরে নীল ডাউন হয়ে দাঁড়াবি, এটাই তোর শাস্তি। যা এখান থেকে। রেখা কাঁদতে কাঁদতে ক্লাসের বাইরে চলে যায়। রেখাকে শাস্তি পেতে দেখে তার বোন খুবই আনন্দিত হয়। টিফিন বেলা রেখা তার বন্ধুদের বলে, এই চল, আজকে আমি অনেক খুশি। প্রত্যেকদিন স্যার ম্যাডাম কালীর নামে অনেক প্রশংসা করে,
আর আজকে কালি প্রথমবার পানিশমেন্ট পেলো, তাই আজ আমি খুব খুশি। আজকে আমি তোদের ট্রিট দেব। এই চল, আমার কাছে 1000 টাকা আছে। ওরে বাবা, তুই 1000 টাকা কোথায় পেলি রে? এই টাকাটা আমি আমার দাদার কাছ থেকে মিথ্যা কথা বলে চেয়ে এনেছি। আমি বলেছিলাম যে ভাই ফোঁটাতে দেওয়ার জন্য দাদার জন্য উপহার কিনবো, কিন্তু আমি দাদার জন্য কিছুই কিনবো না। আমার দাদা আমাকে খুব ভালোবাসে, আমি যাই করি না কেন দাদা আমাকে কখনোই বকে না। আর জানিস রাজা, এইবার ভাই ফোঁটাতে আমার দাদা আমাকে আইফোন কিনে দেবে। মধু তার বন্ধুদেরকে নিয়ে স্কুলের রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার খায়। অন্যদিকে রেখা সারাদিন না খেয়েই থেকে যায়। স্কুল ছুটির পর বাবাই মধুকে স্কুলে নিতে চায়। রেখাও মনে মনে আশা নিয়ে দাঁড়িয়েছিল যে তার দাদা যদি তার উপর দয়া করে তাকে বাইকে করে বাড়ি নিয়ে যায়। সকালবেলা অনেকটা পথ হাঁটার ফলে রেখার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। তার উপর সারাদিন নীল ডাউন হয়ে শাস্তি পাওয়ায় তার পাও খুব ব্যথা ছিল। সে কিভাবে বাড়ি যাবে সেটাই ভাবতে থাকে। চল বোন, তাড়াতাড়ি উঠে পড়, তোকে আজকে নতুন জুতো কিনতে নিয়ে যাব। রেখার সামনে দিয়ে বাবাই মধুকে বাইকে করে নিয়ে চলে যায়। রেখা নিরাশ হয়ে হাঁটতে শুরু করে। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ করেই বাবাইয়ের বাইকের অ্যাক্সিডেন্ট হয়। মধুর কিছু না হলেও বাবাই গুরুতরভাবে আহত হয়েছিল। বাবাইকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখে মধু বলে, এ বাবা, ছি, কত রক্ত, আমার বমি পাচ্ছে। ওয়াক! মধু তার দাদার গায়ে বমি করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে রেখা আসে। সে তার দাদার এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে। রেখা তার স্কুল ড্রেস ছিঁড়ে তার দাদার মাথায় একটা ব্যান্ডেজ করে দেয়। দাদা, তোমার কিছু হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। রেখা আশেপাশের লোকের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য না করায় শেষ পর্যন্ত সে একটা হাত রিক্সা দেখতে পায়। কোন রকমে বাবাই সেই রিক্সাতে উঠে বসে এবং রেখা অনেক কষ্ট করে বাবাইকে হসপিটালে নিয়ে যায়। বাবাইয়ের মাথায় অনেক চোট লেগেছিল। অপারেশন করতে গিয়ে বাবাইয়ের জমানো টাকা সব শেষ হয়ে যায়। শুধু তাই নয়, বাবাইয়ের 2 পায়ে অনেক চোট লাগায় ডাক্তার তাকে 3 মাস বেড রেস্ট করতে বলেছিল। কয়েকদিন পর রেখা তার দাদাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। মধু এই কয়দিনে একবারও তার দাদাকে দেখতে হসপিটালে যায়নি। সে সব সময় ফোনে গেম খেলতেই ব্যস্ত ছিল, আর এখনো সে সেটাই করছিল। দাদা, এই নাও, ওষুধটা খেয়ে নাও, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তোমার। তখন সেখানে মধু এসে বলে, দাদা, কালকে ভাইফোঁটা, আর আমার আইফোন কিন্তু এখনো কেনা হলো না। কখন কিনে দেবে আমার আইফোন? মধু, সব টাকা তো আমার চিকিৎসার জন্য শেষ হয়ে গেছে বোন। আমার কাছে এখন আর টাকা নেই, আর এখন তো আমি কাজেও যেতে পারবো না। 3 মাস ডাক্তার আমাকে রেস্ট করতে বলেছে। আমি সুস্থ হলে তোকে নিশ্চয়ই আইফোন কিনে দেব। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে আমি কি করব? তুমি খুব বাজে। আইফোনের স্বপ্ন দেখিয়ে বলছো যে আইফোন কিনে দিতে পারবে না। আমার কপাল খারাপ যে তোমাকে আমি দাদা হিসেবে পেয়েছি। আমি এবার তোমাকে ভাইফোঁটাই দেব না, যাও। এই বলে মধু সেখান থেকে চলে যায়। দাদা, তুমি টেনশন করো না, আমি মধুকে ঠিক বুঝিয়ে দেব। ও একটু জেদি, তুমি জানো তো। আর দাদা, সংসার কিভাবে চলবে তুমি সেই নিয়ে চিন্তা করো না। আমি কয়েকদিনের মধ্যেই আমার স্কলারশিপে 40,000 টাকা পাবো। ওই টাকা দিয়ে তোমার ওষুধ খরচ আর সংসার খরচও চলে যাবে। বোন আমার, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, আর যাকে এত ভালোবেসেছি সেই আমাকে বুঝলো না। আজ থেকে আমি আর কোনোদিনও তোদের দুজনের মধ্যে ভেদাভেদ করব না। আমাকে ক্ষমা করে দিস বোন। রেখা তার দাদার মুখে এমন কথা শুনে খুবই খুশি হয়। মধুকে রেখা অনেক বোঝানোর পর সেও তার ভুল বুঝতে পারে। 2 বোন একসঙ্গে তাদের একমাত্র দাদার কপালে ভাইফোঁটা দেয়। সেদিনের পর থেকে রেখার জীবন সুখ আনন্দে ভরে ওঠে।